নির্জন চরের মেহমান। আক্তার সাহেব লোহাগাড়া গ্রামে ফিরেছেন প্রায় ১৫ বছর পর। পৈতৃক ভিটেমাটি সব জঙ্গল হয়ে পড়ে আছে। গ্রামের শেষ মাথায় নদী ঘেঁষা বিশাল এই দোতলা বাড়িটা নিয়ে এলাকায় নানা কথা চালু আছে। লোকে বলে এই বাড়িতে নাকি হাজত আছে, অর্থাৎ জিনের আছর। বিশেষ করে পশ্চিম দিকের ঘরটা, যেটা নদীর দিকে মুখ করা, সেখানে নাকি মাগরিবের পর কেউ ঢুকলে আর সুস্থ ফিরে আসে না। আক্তার সাহেব পেশায় কলেজের মাস্টার, এসব বিশ্বাস করেন না, কিন্তু প্রথম দিনেই ওনার খটকা লাগল। বিকেলবেলা যখন তিনি উঠোনে দাঁড়িয়ে আগাছা পরিষ্কার করছিলেন, তখন দেখলেন গ্রামের মসজিদের বৃদ্ধ মৌলভী সাহেব লাঠি ঠকঠকিয়ে এগিয়ে আসছেন। মৌলভী সাহেব থামলেন। ওনার চোখে চশমা নেই, কিন্তু দৃষ্টিটা কেমন ঘোলাটে। তিনি ফিসফিস করে বললেন, আক্তার, ফিরে যাও বাবা। যে লোহা একবার মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তাকে জাগাতে যেও না। এ গ্রামের মাটি বড় পিয়াসী। আক্তার হাসলেন, বললেন, চাচা, আমি তো কোনো লোহা পুঁততে আসিনি, নিজের ঘর ঠিক করতে এসেছি। মৌলভী সাহেব দীর্ঘশ্বাস ফেলে চলে যাওয়ার সময় বলে গেলেন, এ বাড়ির নিচে যা আছে তা ঘর নয়, তা হলো জিনের কয়েদখানা। সাবধানে থেকো। রাত নামল। লোহাগাড়া গ্রামে কোনো বিদ্যুৎ নেই। হারিকেনের আলোয় বিশাল ঘরের ছায়াগুলো দেয়ালে দানবের মতো নাচছে। হঠাৎ আক্তার সাহেবের মনে হলো রান্নাঘরের দিক থেকে কোনো কিছু ঘষটানোর শব্দ আসছে, যেন ভারী কোনো লোহার শিকল কেউ টেনে নিয়ে যাচ্ছে মেঝে দিয়ে। তিনি হারিকেন হাতে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। মাঝপথে হঠাৎ একটা ঠান্ডা বাতাস ওনার কানে এসে বিড়বিড় করে কিছু বলে গেল। কোনো ভাষা নয়, শুধু একটা কান্নার সুর। রান্নাঘরে গিয়ে তিনি যা দেখলেন তাতে ওনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। মেঝের ওপর রাখা ওনার আনাজ কাটার বটিটা একা একাই নড়ছে। কেউ নেই সেখানে, অথচ বটিটা এমনভাবে কাঁপছে যেন কেউ সেটা দিয়ে শক্ত কিছু কাটার চেষ্টা করছে। আর মেঝেতে ফুটে উঠেছে ছোট ছোট কাদামাখা পায়ের ছাপ, যেগুলো মানুষের নয়, ছাগলের খুরের মতো দেখতে। আক্তার সাহেব স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ অনুভব করলেন ওনার কাঁধের উপর একটা হাড়গিলে হাত এসে চেপে বসেছে। হাতটা বরফের মতো ঠান্ডা, আর নখগুলো চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। শিকল টানা রাত। কাঁধের ওপর সেই বরফ শীতল হাতের স্পর্শ পেতেই আক্তার সাহেবের শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। হারিকেনের আলোটা থরথর করে কাঁপছে। তিনি সাহস সঞ্চয় করে ঝট করে পেছনে ফিরলেন, কিন্তু সেখানে কেউ নেই। শুধু রান্নাঘরের খোলা জানলা দিয়ে আসা ঝোড়ো বাতাসে পর্দার কাপড়টা উঠছে, অথচ ওনার কাঁধে তখনও সেই 5 আঙুলের দাগ বসে আছে, যেন কেউ জ্যান্ত কয়লা দিয়ে ছ্যাঁকা দিয়েছে। আক্তার সাহেব ভাবলেন, হয়তো মনের ভুল, কিংবা বাতাসের ছাপটা। কিন্তু মেঝেতে সেই ছাগলের খুরের মতো কাদামাখা ছাপগুলো তো মিথ্যে নয়। তিনি হারিকেন উঁচিয়ে ছাপগুলো অনুসরণ করতে লাগলেন। ছাপগুলো রান্নাঘর থেকে বেরিয়ে সোজা গিয়ে থেমেছে পশ্চিম দিকের সেই বন্ধ ঘরের দরজায়। গ্রামের মানুষ বলে এই ঘরটা নাকি জিনের হাজত। ওনার দাদা, যিনি বড় মাপের তান্ত্রিক বা গুণিন ছিলেন, তিনি নাকি কোনো এক অবাধ্য জিনকে এই ঘরে বন্দি করে লোহার খিল দিয়ে আটকে দিয়েছিলেন। সেই থেকে এই ঘর কেউ খোলে না। দরজার উপর একটা পুরনো মরচে ধরা বিশাল তালা ঝুলছে, আর তাতে অদ্ভুত কিছু নকশা খোদাই করা। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা খসখসে আওয়াজ এলো। মনে হলো কেউ মেঝের উপর দিয়ে ভারী কোনো লোহার শিকল টেনে নিয়ে যাচ্ছে। ঘ্যাঁস, ঘ্যাঁস, ঘ্যাঁস। আক্তার সাহেব দরজার ফুটো দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করলেন। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, শুধু একটা পচা মাংসের গন্ধ নাকে এলো। হঠাৎ দরজার ওপাশ থেকে
কেউ একজন খুব নিচু স্বরে ফিসফিস করে বলে উঠল, আক্তার, দরজাটা খোল, বড্ড পিপাসা। গলার স্বরটা উনার মৃত বাবার মতো। আক্তার সাহেবের হাত থেকে হারিকেনটা প্রায় পড়ে যাচ্ছিল। উনার বাবা তো 10 বছর আগে মারা গেছেন। তাহলে এই ঘরের ভেতর থেকে উনার ডাক কে দিচ্ছে? ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে বারান্দায় আসতেই তিনি দেখলেন উঠোনের মাঝখানে সেই বৃদ্ধ মৌলভী সাহেব দাঁড়িয়ে আছেন, হাতে একটা তসবিহ। তিনি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন পড়ছেন। আক্তার সাহেব কাঁপতে কাঁপতে ওনার কাছে গিয়ে বললেন, মৌলভী চাচা, ঘরের ভেতর কে? আমার বাবার গলা শুনলাম। মৌলভী সাহেব ওনার দিকে ফিরলেন। ওনার মুখটা চাঁদের আলোয় ফ্যাকাশে দেখাচ্ছে। তিনি বললেন, ওটা তা জিন যখন মানুষের রূপ ধরে বা গলা নকল করে, তখন তাকে ফেরানো কঠিন। এই বাড়ির নিচে তোমার দাদাজান যা পুঁতে রেখে গেছেন তা এখন রক্ত চাচ্ছে। আজ রাতটা ঘরে থেকো না, পাশের বাড়ির কালামের ঘরে গিয়ে শো। কিন্তু আক্তার সাহেব জেদি মানুষ। তিনি ভাবলেন, হয়তো গ্রামের লোক ওনাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়াতে চায় জমি দখলের জন্য। তিনি মৌলভী সাহেবের কথা শুনলেন না। ঘরে ফিরে দরজা ভালো করে আটকে শুয়ে পড়লেন। রাত তখন আনুমানিক 2টো। সারা গ্রাম নিঝুম। হঠাৎ আক্তার সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি অনুভব করলেন ওনার খাটের নিচে কেউ একজন শুয়ে আছে এবং খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। শুধু তাই নয়, খাটের নিচ থেকে একটা কালো কুচকুচে হাত বেরিয়ে এসে ওনার পায়ের বুড়ো আঙুলটা খপ করে ধরল। হাতটা লোমশো এবং নখগুলো বড্ড লম্বা। আক্তার সাহেব চিৎকার দিতে চাইলেন, কিন্তু ওনার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। মনে হলো কেউ ওনার টুঁটি চেপে ধরেছে। তখনই ঘরের কোণ থেকে একটা অশরীরী হাসির শব্দ ভেসে এলো। একদম মানুষের মতো অট্ট হাসি, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। কবরস্থানের জয়াত এবং তুকতাক। খাটের নিচ থেকে সেই লোমশো হাতটা যখন আক্তার সাহেবের পায়ের আঙুল খপ করে ধরল, ওনার শরীরের রক্ত হিম হয়ে এলো। চিৎকার করতে চাইলেন, কিন্তু মনে হলো কে যেন ওনার জিভটা টেনে ধরেছে। বাতাসের চাপ হঠাৎ বেড়ে গেল। অন্ধকার ঘরের কোণ থেকে সেই অশরীরী হাসির শব্দটা ক্রমেই বিকট হতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে জানলার বাইরে একটা তীব্র আলোর ঝলকানি দেখা গেল। মনে হলো বাইরে কেউ মশাল জ্বেলেছে। সাথে সাথে খাটের নিচের সেই হাতটা আলগা হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো তপ্ত কোনো কয়লা ওনার পা ছুঁয়ে গেল। তারপর সব শান্ত। আক্তার সাহেব হাঁপাতে হাঁপাতে উঠে বসলেন। ঘাম আর আতঙ্কে ওনার জামা ভিজে গেছে। জানলার দিকে তাকিয়ে দেখলেন গ্রামের কবরস্থানের দিকে কয়েকটা আগুনের গোল্লা এদিক ওদিক ছোটাছুটি করছে। গ্রামের বুড়োরা একে আলেয়া বললেও লোহাগাড়ার মানুষ জানে এগুলো সাধারণ আলো নয়, এগুলো হলো জিনি নার বা আগুনের জিন। সকাল হতেই আক্তার সাহেব কাঁপতে কাঁপতে গ্রামের শেষ মাথায় কালুগুনিনের ডেরায় পৌঁছালেন। কালুগুনিন এই এলাকায় ঝাড়ফুঁক আর তুকতাকের জন্য কুখ্যাত। মানুষ তাকে ভয় পায়, আবার বিপদে পড়লে তার কাছেই ছোটে। কালুগুনিন একটা মাটির পিঁড়িতে বসে তামাক টানছিলেন। আক্তার সাহেবকে দেখেই তিনি দাঁতহীন ফোকলা মুখে হাসলেন। চৌধুরী বাড়ির পোলা আইছে, লোহা কি তবে ডাক দিছে? আক্তার সাহেব অবাক হলেন। আপনি জানলেন কি করে? কালুগুনিন মাটির উপর একটা কাঠি দিয়ে কয়েকটা হিজিবিজি দাগ কাটলেন। তারপর এক মুঠো চাল ছিটিয়ে দিয়ে বললেন, তোর দাদাজান যখন এই বাড়ি বানায় তখন মাটির নিচ থেকে একটা পচা মানুষের হাড় পাইছিল। সেই হাড়টা সাধারণ ছিল না, ওটা ছিল এক অবাধ্য জিনের প্রিয় পাত্রের। তোর দাদাজান সেই জিনের শক্তি হরণ করে একটা লোহার শিকলে বেঁধে ওই পশ্চিমের ঘরে গেড়ে দিছিলেন। ওই ঘর আসলে একটা জ্যান্ত জেলখানা। আক্তার সাহেবের গলা শুকিয়ে এলো।
কাল রাতে ওই হাতটা কার ছিল? কালুগুনিন গম্ভীর হয়ে গেলেন। ওটা হলো খবিশ। জিনের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে, কিন্তু ভয় ওটা নয়, ভয় হলো তোর ঘরের তালাটা। ওই তালায় তোর দাদাজান নিজের রক্ত দিয়ে কব্জ রাখছিলেন। এখন সেই কব্জ নষ্ট হয়ে গেছে। তালাটা যদি একবার খোলে, তবে লোহাগাড়া গ্রাম শ্মশান হয়ে যাবে। আক্তার সাহেব বাড়ি ফেরার পথে দেখলেন গ্রামের মোড়ে একদল লোক জটলা করছে। কাছে গিয়ে দেখলেন একটা ছাগল মরে পড়ে আছে। অদ্ভুত ব্যাপার হলো, ছাগলটার শরীরে একটাও আঘাতের চিহ্ন নেই, কিন্তু ওর শরীরের সমস্ত রক্ত কেউ যেন শুষে নিয়েছে। ছাগলটা একদম সাদা ফ্যাকাশে হয়ে গেছে। গ্রামের মোড়ল করিম মিনা আক্তার সাহেবের দিকে তাকিয়ে কঠোর গলায় বললেন, মাস্টার সাহেব, আপনার বাড়িতে পা দেওয়ার পর থেকেই গ্রামে অমঙ্গল শুরু হয়েছে। ওই বাড়ির বদনজর আমাদের উপর পড়তেছে। আপনি হয় বাড়ি ছাড়েন, না হয় ব্যবস্থা নেন। আক্তার সাহেব ঘরে ফিরে দেখলেন রান্নাঘরের সেই বটিটা এখন আর শুধু নড়ছে না, সেটা মেঝের ওপর খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। আর পশ্চিমের সেই বন্ধ ঘরের দরজার নিচ দিয়ে কাকালো রঙের একটা ঘন তরল গড়িয়ে আসছে। ওটা রক্ত নয়, আলকাতরার মতো কালো এবং প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। হঠাৎ ঘরের কপাটটা নিজে থেকেই নড়ে উঠল। ভেতর থেকে একটা ভারী গলার স্বর শোনা গেল, আক্তার, তালাটা ভেঙে ফেল। তোর দাদাজানের ঋণ তুই শোধ করবি না। আক্তার সাহেব এবার আর স্থির থাকতে পারলেন না। তিনি দেখলেন দরজার মোর্চে ধরা সেই তালাকা ধীরে ধীরে লাল হয়ে উঠছে, যেন আগুনের তাপে গলতে শুরু করেছে। কুয়াশা ঢাকা রানওয়ে আক্তার সাহেব বুঝতে পারলেন লোহাগাড়া গ্রামে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। কালু গুনিনের কথা আর সেই কালো তরলের বিভৎসতা ওনাকে এতটাই তটস্থ করে তুলল যে তিনি স্থির করলেন সব ফেলে কলকাতায় ফিরে যাবেন। কিন্তু গ্রামে যাওয়ার কোনো গাড়ি নেই। রাস্তা যেন হঠাৎ করেই মানুষের জন্য বন্ধ হয়ে গেছে। এক অদ্ভুত কুয়াশা সারা গ্রামকে গিলে ফেলেছে। অথচ এখন কুয়াশার মরশুম নয়। বহু কষ্টে গ্রামের এক পরিচিত ট্রাক ড্রাইভারের সহায়তায় তিনি যখন শহরের প্রান্তে পৌঁছালেন, তখন মাঝরাত। ওনার মনে হলো ট্রেন বা বাসে গেলে সেই ছায়া ওনাকে ধরে ফেলবে। ওনার এক বন্ধু এয়ারপোর্টে কাজ করেন। তিনি বলেছিলেন একটা জরুরি কাজে ওনাকে একবার ঢাকা বা কলকাতায় যেতে হতে পারে। আক্তার সাহেব হুট করেই সিদ্ধান্ত নিলেন তিনি বিমানে চড়ে এই এলাকা থেকে অনেক দূরে চলে যাবেন। আকাশপথে কি আর জিনভূত পিছু নিতে পারবে? শহরের বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর, চারদিকে ঝকঝকে আলো, মানুষের ভিড় আর যান্ত্রিক শব্দ। এখানে এসে আক্তার সাহেব একটু স্বস্তি পেলেন, কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। চেক ইন করার সময় কাউন্টারের মেয়েটি ওনার পাসপোর্টের দিকে তাকিয়ে হঠাৎ থেমে গেল। মেয়েটির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে উঠল। সে অস্ফুট স্বরে বলল, স্যার, আপনার পাসপোর্টের পাতায় এই কালো দাগটা কিসের? আক্তার সাহেব তাকিয়ে দেখলেন পাসপোর্টের ঠিক মাঝখানে সেই আলকাতরার মতো কালো তরলের একটা ছাপ, ঠিক যেন একটা মানুষের হাতের থাবা। ওনার মনে পড়ল লোহাগাড়ার সেই বন্ধ ঘরের দরজার নিচ দিয়ে ঠিক এই জিনিসটাই বেরিয়ে আসছিল। ওনার বুকটা ধক করে উঠল। তিনি তাড়াতাড়ি রুমাল দিয়ে সেটা মোছার চেষ্টা করলেন, কিন্তু দাগটা সরছে না, বরং মনে হলো দাগটা ধীরে ধীরে বড় হচ্ছে। বোর্ডিং পাসের জন্য অপেক্ষা করার সময় তিনি লাউঞ্জের কাঁচের জানলা দিয়ে বাইরের রানওয়ের দিকে তাকালেন। দূরে একটা বিশাল বোয়িং বিমান ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ রানওয়ের নীল আলোগুলোর মাঝখানে তিনি একটা অদ্ভুত দৃশ্য দেখলেন। একটা কুচকুচে কালো অবয়ব। আক্তার সাহেব থরথর করে কাঁপতে কাঁপতে সিট বেল্টটা আরও শক্ত করে আঁকড়ে ধরলেন। তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়তে লাগলেন। মনে মনে ভাবলেন, এটা স্বপ্ন, এটা নির্ঘাত হ্যালুসিনেশন। আমি অনেক ক্লান্ত, তাই এমন দেখছি। মিনিট পাঁচেক পর
সাহস সঞ্চয় করে চোখ খুললেন। দেখলেন পাশের সিটটা একদম ফাঁকা, শুধু একটা কম্বল ভাঁজ করে রাখা আছে। স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। যাক, মনের ভুল তাহলে। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। হঠাৎ প্লেনের ভেতরে আলোর তীব্রতা কমে এলো। এয়ার হোস্টেসরা ট্রলি নিয়ে যাচ্ছিলেন, তারা যেন হঠাৎ করেই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেলেন। পুরো কেবিনে এক অদ্ভুত নিস্তব্ধতা। কোনো ইঞ্জিনের শব্দ নেই, শুধু বাতাসের এক খিনখিনে শাঁ শাঁ শব্দ। আক্তার সাহেব খেয়াল করলেন প্লেনের জানলার বাইরে মেঘগুলো আর সাদা নেই, সেগুলো কালচে লাল রঙের হয়ে গেছে, যেন আকাশটা রক্তে ভেসে যাচ্ছে। তিনি উঠে দাঁড়ালেন এবং টলতে টলতে বাথরুমের দিকে গেলেন। চোখে মুখে জল দেওয়া দরকার। বাথরুমের দরজা খুলে ভেতরে ঢুকলেন। আয়নায় নিজের মুখটা দেখলেন, ফ্যাকাশে, চোখ দুটো কোটরে ঢুকে গেছে। কলটা ছাড়তেই ওনার চিৎকার বেরিয়ে আসছিল। কল দিয়ে জল পড়ছে না, গড়িয়ে পড়ছে ঘন কালো সেই আলকাতরার মতো তরল। আর বেসিনের ফুটো দিয়ে সেই পরিচিত লোহার শিকল টানার শব্দ আসছে। ঘ্যাঁস ঘ্যাঁস ঘ্যাঁস। আয়নার উপর হঠাৎ বাষ্প জমতে শুরু করল। সেই বাষ্পের উপর অদৃশ্য কোনো আমূল দিয়ে লেখা ফুটে উঠল, ফিরে চল লোহাগাড়া, তোর দাদা যান তোকে ডাকছে। আক্তার সাহেব ছিটকে বাথরুম থেকে বেরিয়ে এলেন, কিন্তু বেরোনোর সাথে সাথেই ওনার পা আটকে গেল। কার্পেটের উপর সেই ছাগলের খুরের কাদামাখা ছাপগুলো এবার বাথরুম থেকে বেরিয়ে সরাসরি ককপিটের দিকে চলে গেছে। তিনি দেখলেন বিমানের সব যাত্রী মাথা নিচু করে বসে আছেন। সবার ঘাড়ের উপর একটা করে লিকলিকে কালো হাত রাখা, যেন কেউ তাদের নিয়ন্ত্রণ করছে। হঠাৎ বিমানের পাইলটের ঘর বা ককপিটের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে কোনো পাইলট নেই, সিটে বসে আছে সেই ছায়াটা, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর তার পায়ের কাছে পড়ে আছে সেই ভাঙা লোহার শিকলটা, যেটা লোহাগাড়ার সেই বন্ধ ঘরে ছিল। পাইলটের সিটে বসা সেই ছায়াটা ঘাড় ঘুরিয়ে আক্তার সাহেবের দিকে তাকালো। ওটার মুখটা এবার স্পষ্ট হলো। ওটা অন্য কেউ নয়, হুবহু আক্তার সাহেবের দাদাজানের চেহারা। কিন্তু ওনার গায়ের চামড়া ঝুলছে, আর মুখ দিয়ে বেরিয়ে আসছে সেই পচা মাংসের গন্ধ। তিনি অট্টহাসি দিয়ে বললেন, আক্তার, শিকল তো ছিঁড়ে গেছে, এবার লোহা জাগবে, তুই কি তৈরি? ঠিক সেই মুহূর্তে বিমানটা প্রচণ্ড একটা ঝাঁকুনি খেল। অক্সিজেনের মাস্কগুলো উপর থেকে ঝুলে পড়ল। বিমানের জানলার কাঁচগুলোয় ফাটল ধরতে শুরু করেছে। বাইরে সেই রক্তাভ মেঘের ভেতর থেকে হাজার হাজার কালো হাত বেরিয়ে এসে বিমানটাকে জাপটে ধরছে। আক্তার সাহেব বুঝতে পারলেন তিনি আসলে কোনো সাধারণ বিমানে নেই। লোহাগাড়ার সেই অভিশপ্ত শক্তি ওনাকে এক মায়াজালের ভেতর আটকে ফেলেছে। বিমানটা এখন নিচের দিকে নামছে, কিন্তু সেটা কোনো এয়ারপোর্টের দিকে নয়, সেটা সোজা গিয়ে পড়ছে লোহাগাড়ার সেই পুরনো কবরস্থানের উপর। মাটির নিচের আর্তনাদ। আক্তার সাহেব উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু ওনার পা যেন মাটিতে গেঁথে গেছে। কবরের নরম মাটি থেকে কয়েকটা হাড়গিলে হাত বেরিয়ে এসে ওনার গোড়ালি চেপে ধরেছে। দূরে দেখা যাচ্ছে কালো গুনিনের ডেরা থেকে আগুনের শিখা আকাশে উঠছে। তার মানে কালো গুনিন কি মারা গেছেন, নাকি তিনিও এই মায়াজালের অংশ? হঠাৎ সেই পচা মাংসের গন্ধটা তীব্র হল। লোহাগাড়ার সেই বন্ধ ঘরের দরজাটা এখন ওনার সামনে, যদিও তিনি বাড়ির ভেতরে নেই। মাটির ওপরেই সেই দরজাটা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, আর তার ভেতর থেকে সেই কালো তরল আগ্নেয়গিরির লাভার মতো গড়িয়ে আসছে। দরজার ওপাশ থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আক্তার, বংশের রক্ত দিয়ে যে শিকল তৈরি হয়েছিল, সেই রক্ত দিয়েই তা জোড়া লাগাতে হবে। তোর দাদাজান ভুল করেছিলেন।
তিনি জিনের শক্তি চুরি করেছিলেন। আজ সেই চুরির মাসুল দিতে হবে তোকে। আক্তার সাহেব দেখলেন ওনার নিজের হাতের আঙুলগুলো কালো হয়ে যাচ্ছে, নখগুলো লম্বা হয়ে বেঁকে যাচ্ছে, ঠিক সেই লোমশো হাতটার মতো যা তিনি খাটের নিচে দেখেছিলেন। তিনি বুঝতে পারলেন তিনি মানুষ থেকে ধীরে ধীরে সেই খবিশে রূপান্তরিত হচ্ছেন। জিনের অভিশাপ ওনাকে গিলে খাচ্ছে। ঠিক সেই সময় অন্ধকারের ভেতর থেকে মৌলভী সাহেবের গলা শোনা গেল, তবে এবার সেই গলাটা অনেক শান্ত এবং পবিত্র। আক্তার, মাটি ধরো, হাতের মুঠোয় কবরের পবিত্র মাটি নাও। আক্তার সাহেব কোনো মতে নিচু হয়ে এক মুঠো মাটি তুলে নিলেন। মাটিটা হাতে নিতেই ওনার আঙুলের কালো রংটা ধুয়ে যেতে লাগল। মৌলভী সাহেব কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলেন। ওনার হাতে একটা পুরনো তামার লকেট। তিনি বললেন, তোমার দাদাজান এই লকেটটা মাটির নিচে পুঁতে রেখেছিলেন জিনের প্রধান শক্তিকে বন্দী করতে। ওটা উদ্ধার করতে হবে। ওই বন্ধ ঘরের ঠিক নিচে মাটির 10 হাত গভীরে ওটা আছে, কিন্তু সেখানে যেতে হলে তোমাকে জ্যান্ত কবরে ঢুকতে হবে। আক্তার সাহেব শিউরে উঠলেন। জ্যান্ত কবরে ঢোকা মানেই তো নিশ্চিত মৃত্যু। কিন্তু পেছনে তাকাতেই দেখলেন সেই কালো ছায়াগুলো রানওয়ের সেই দৃশ্যের মতো দলে দলে এগিয়ে আসছে। ওদের হাতে ধারালো লোহার শিকল। মৌলভী সাহেব একটা নির্দিষ্ট কবরের দিকে আঙুল দেখালেন। কবরটা সদ্য খোঁড়া, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। যাও আক্তার, সূর্য ওঠার আগে যদি ওই লকেট না আনো তবে তুমি চিরকাল এই মায়াজালে আটকে থাকবে, আর কোনোদিন মানুষের আলো দেখতে পাবে না। আক্তার সাহেব চোখ বন্ধ করে সেই কবরের ভেতর লাফ দিলেন। নিচে পড়ার সাথে সাথে মনে হলো তিনি কোনো এক সুড়ঙ্গে ঢুকে গেছেন। দেয়ালগুলো কাঁপছে, আর চারপাশ থেকে হাজার হাজার মানুষের ফিসফিসানি শোনা যাচ্ছে। সবাই যেন ওনাকে ডাকছে, আক্তার, আমাদের মুক্তি দাও, আমাদের রক্ত ফিরিয়ে দাও। সুড়ঙ্গের শেষে তিনি একটা বিশাল লোহার সিন্দুক দেখতে পেলেন। সিন্দুকটার গায়ে সেই একই নকশা যা ওই বন্ধ ঘরের তালায় ছিল। সিন্দুকের ওপর শুয়ে আছে একটা কঙ্কাল। ওটার পরনে ওনার দাদাজানের সেই পুরনো সিল্কের পাঞ্জাবি। কঙ্কালটার হাতের মুঠোয় ধরা আছে সেই উজ্জ্বল তামার লকেট। আক্তার সাহেব কঙ্কালটার হাত থেকে লকেটটা নিতে যাবেন, ঠিক তখনই কঙ্কালটা ওনার হাত খপ করে ধরল। কঙ্কালটার চোখের কোটরে নীল আগুন জ্বলে উঠল। বংশের ঋণ শোধ না করে নিয়ে যাবি কোথায়? কঙ্কালটা কথা বলছে না, সরাসরি ওনার মগজে শব্দগুলো গেঁথে দিচ্ছে। আঙুলগুলো লোহার সাঁড়াশির মতো আক্তার সাহেবের কবজি কামড়ে ধরেছে। নীল আগুনের শিখা সেই চোখের কোটরে দাউ দাউ করে জ্বলছে। আক্তার সাহেব অনুভব করলেন ওনার শরীরের জীবনী শক্তি যেন ওই হাড়ের ছোঁয়া দিয়ে শুষে নেওয়া হচ্ছে। ওনার চোখের সামনে আবছা হয়ে আসছে সবকিছু। ঠিক সেই মুহূর্তে ওনার মনে পড়ল কালু গুনিনের সেই শেষ কথাগুলো, লোহা দিয়ে যা গড়া তা লোহাই কাটে। আক্তার সাহেব পকেটে হাত দিলেন। গ্রামে ফেরার পর তিনি একটা পুরনো লোহার চাবিকাঠি কুড়িয়ে পেয়েছিলেন, যেটা সেই অভিশপ্ত ঘরের তালার হতে পারত। তিনি সেই চাবিকাঠিটা বের করে কঙ্কালটার হাতের কবজিতে সজোরে আঘাত করলেন। একটা ধাতব শব্দ হল ঠং। অদ্ভুত ব্যাপার, হাড়ের ওপর আঘাত লাগতেই কঙ্কালটা যন্ত্রণায় এক অমানুষিক চিৎকার করে উঠল। সেই চিৎকার যেন হাজারটা জিনের সম্মিলিত আর্তনাদ। কঙ্কালের মুঠি আলগা হয়ে গেল। আক্তার সাহেব এক ছটকায় সেই উজ্জ্বল তামার লকেটটা ছিনিয়ে নিলেন। লকেটটা হাতে নিতেই পুরো সুড়ঙ্গ কাঁপতে শুরু করল। দেয়ালগুলো ধসে পড়ছে, ওপর থেকে মাটি আর পাথর খসে পড়ছে ওনার গায়ে। আক্তার সাহেব পাগলের মতো ওপরের দিকে উঠতে লাগলেন। ওনার মনে হলো
হাজার হাজার কালো হাত ওনার পা টেনে ধরছে, কিন্তু লকেটের গা থেকে বেরোনো এক অপার্থিব সোনালি আলো সেই হাতগুলোকে পুড়িয়ে দিচ্ছে। হঠাৎ এক তীব্র আলোর ঝলকানিতে ওনার চোখ ধাঁধিয়ে গেল। যখন চোখ খুললেন, দেখলেন তিনি শুয়ে আছেন চৌধুরী ম্যানশনের সেই পশ্চিম দিকের ঘরের মেঝেতে। সেই বন্ধ ঘর, যার তালাটা এখন ভাঙা অবস্থায় এক কোণে পড়ে আছে। ঘরের ভেতরে কোনো কালো তরল নেই, কোনো পচা গন্ধ নেই। জানালা দিয়ে ভোরের প্রথম সূর্যের আলো এসে ওনার মুখে পড়ছে। আক্তার সাহেব উঠে বসলেন। ওনার সারা শরীরে কাদা আর রক্ত লেগে আছে। হাতে তখনও সেই তামার লকেটটা ধরা। তিনি ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলেন। দেখলেন গ্রামের মানুষ জড়ো হয়েছে উঠোনে। সবার মুখে এক অদ্ভুত প্রশান্তি। মৌলভী সাহেব এগিয়ে এলেন। ওনার সাদা দাড়ি ভোরের বাতাসে উড়ছে। তিনি মৃদু হেসে বললেন, আক্তার, ঋণ শোধ হয়েছে। তোমার দাদাজান যে শক্তিকে অন্যায়ভাবে বন্দী করেছিলেন, লকেটটা উদ্ধারের মাধ্যমে তুমি তাকে প্রকৃতির কাছে ফিরিয়ে দিয়েছ। আজ থেকে লোহাগাড়া আর অভিশপ্ত নয়। আক্তার সাহেব গ্রামের শেষ মাথায় সেই পুরনো কবরস্থানের দিকে তাকালেন। সেখানে আর কোনো আগুনের গোল্লা নেই, কোনো কালো ছায়া নেই। পাখিরা ডাকতে শুরু করেছে, যা এই গ্রামে গত 20 বছরে কেউ শোনেনি। কিন্তু একটা খটকা রয়ে গেল। আক্তার সাহেব যখন ওনার পকেটে হাত দিলেন, দেখলেন সেই লকেটটা আর নেই। সেখানে পড়ে আছে শুধু এক মুঠো ছাই আর মরচে ধরা সেই পুরনো চাবিকাঠিটা। তিনি দীর্ঘশ্বাস ফেলে বাড়ির গেটের দিকে হাঁটতে শুরু করলেন। এবার তিনি সত্যিই শহর ফিরে যাবেন, কিন্তু এবার আর কোনো মায়া বা ছায়া ওনাকে তাড়া করবে না। গ্রামের সীমানা পার হওয়ার সময় তিনি পেছন ফিরে শেষবারের মতো বাড়িটার দিকে তাকালেন। দোতলার সেই জানলায় তিনি দেখলেন একটা ছায়া দাঁড়িয়ে আছে, ঠিক ওনার দাদাজানের মতো দেখতে। তবে এবার আর কোনো ঘৃণা নেই। সেই ছায়াটা যেন হাত নেড়ে ওনাকে বিদায় জানাচ্ছে। লোহাগাড়ার মাটি অবশেষে তার শান্তি খুঁজে পেয়েছে। আর লোহা, সে আবার মাটির গভীরে ঘুমিয়ে গেছে, হয়তো অন্য কোনো বংশধরের অপেক্ষায়।